সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে। আজকে আপনারা অনেকেই এর মধ্যে জেনে গেছেন যে মুক্তিযুদ্ধের যে অবিসংবাদিত নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় 400 জনের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে একটা 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 নতুন আইন অধ্যাদেশ জারি করা হয়েছে। মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেয়ার পর থেকে, তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই বারংবার মুক্তিযুদ্ধের প্রশ্নে এমন কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, এমন কিছু কথা বলেছেন, বারবার মানুষের মনে এই সন্দেহটি, এই প্রশ্নগুলো উঠে আসছে যে তিনি কেন মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এত বেশি খোঁচাখুচি করেন। আমরা দেখেছি মাত্র গতকালই তিনি একটি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, যেখানে তারা একটি ঐক্যমত্য কমিশন নামে একটি কমিশন গঠন করেছেন, যেখানে বিষয় মানে যে বাংলাদেশের যেহেতু বিভক্ত রাজনীতি, ঐক্যমত্য হওয়াটা জরুরি। ফলে যে সমস্ত সমস্যা নিয়ে আলাপ আলোচনা দরকার, সেই সব বিষয়ে যেন সবাই একমতে উন্নীত হতে পারে, অন্তত মতের কাছাকাছি আসতে পারে, এরকম একটি ধারণা থেকে এই ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে। অথচ ৭১ বাংলাদেশের ইতিহাসে একটি মীমাংসিত বিষয়, মুক্তিযুদ্ধ আমাদের মীমাংসিত বিষয়। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার দায়িত্ব নেয়ার পর থেকেই বারংবার আমরা দেখছি যে তিনি মুক্তিযুদ্ধ বিষয়টিকে নিয়ে খোঁচাখুচি করছেন। এখানে তার গাত্রদাহ আছে কেন? তিনি বলেছিলেন যে সেই যে রিসেট বাটন তিনি চেপে দিয়েছেন, এরপর থেকে এই মীমাংসিত বিষয়টিকে কেন্দ্র করে বারবারই এরকম সন্দেহ যেমন আসছে, তার কর্মকাণ্ড নিয়ে মানুষের ভিতরে নানান রকম প্রশ্ন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি যখন আজকে এই নতুন অধ্যাদেশটি জারি করেছেন, তখন স্বভাবতই প্রশ্ন আসছে, এত গাত্রদাহ কেন? এর পেছনের উদ্দেশ্য কি? কেনই বা মুক্তিযুদ্ধকে বারংবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সঙ্গে রয়েছেন সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটির গণমাধ্যম বিভাগের শিক্ষক ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দুজনই দেখেছেন যে আজকে যে খবরটি সব জায়গায় খুবই আলোচিত হচ্ছে। প্রথমে যদি আসি সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে, আপনার প্রতিক্রিয়াটি কি এই খবরটি দেখে? আমি বিস্মিত হইনি, কিন্তু ক্ষুব্ধ হয়েছি, দুঃখিত হয়েছি, ক্রুদ্ধ হয়েছি বলা চলে। কারণ ৭১ মুক্তিযুদ্ধ, তার মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি, এবং এমন না যে আকাশ থেকে হঠাৎ করে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল, তার নেতা ছিলেন এবং তার পরিচালকরা ছিলেন। এখন তাদেরকে, এই আপনি যেটা বললেন, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের নেতৃবৃন্দ এবং মানে সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নূর ইসলাম সহ, এবং ওই যে সেই সময় মানে গণপরিষদের যে সমস্ত মেম্বার ছিলেন, যে সেন্ট্রাল পার্লামেন্ট, প্রাদেশিক পার্লামেন্ট, তাদেরকে নিয়ে মুজিবনগরে শপথ গ্রহণ করার সময় বাংলাদেশ সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলেন, তাদেরকে দিয়ে একটা মানে গণপরিষদ গঠন করেছিলেন সেদিনই। তো তার সব নেতাদেরকে, তারা যারা ছিলেন সবাইকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটা প্রথম এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। জারি করার পরে যখন দেশব্যাপী সমালোচনা শুরু হয়েছে, তারপর এটা মানে একটা মানে আরো কিছু সংশোধনী করা হয়েছে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মানে এখন কি বলে ডেফিনিশন, সংজ্ঞা, সেটা করা হয়েছে। মুক্তিযোদ্ধা কারা, তারপরে এদেরকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রথমে, তাদেরকে এখন সহযোগী মুক্তিযোদ্ধা করা হয়েছে। তো এই সমস্ত করেছে। ওইটা ডিটেলস পত্রপত্রিকা এসছে, ওইটা নিয়ে রিহেজ করে লাভ নাই। কিন্তু কথা হচ্ছে এই ঘটনা, এখন আলাদাভাবে যদি এটাকে আমরা বলি, এটা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে হয়তো একটা ভুল হয়ে থাকতে পারে। কিন্তু ঘটনাটা ধারাবাহিকতা আমাদেরকে দেখতে হবে
ধারাবাহিকতা হলো যে এরা ক্ষমতা আসার পরে এই মুজিবনগর, যেখানে স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে পাঠ করা হয়েছিল, গৃহীত হয়েছিল, সেইখানকার সমস্ত মুক্তিযুদ্ধের সব স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রথম দিনই আক্রমণ করা হয়েছে, পার্লামেন্ট আক্রমণ করা হয়েছে। তারপরে আপনার বাংলাদেশের যত জায়গায় যত মুক্তিযুদ্ধের স্থাপনা ছিল, অন্যান্য যত চিহ্ন ছিল, সবগুলোর উপরে আক্রমণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অনেকের সমাধিতে কবরের উপর আক্রমণ করা হয়েছে। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনি খেয়াল করবেন আশ্চর্য ব্যাপার, এই এই মানে সরকারের নেতৃত্বে যিনি আছেন ইউনূস, তিনি বা তার সরকারের কোনো উপদেষ্টা এইসব ব্যাপারে টু শব্দটি করেননি। পরবর্তীতে বঙ্গবন্ধুর বাড়ি যখন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো, মাটি ধুলায় মিশিয়ে দেওয়া হলো, সেটার ব্যাপারেও তারা টু শব্দটি করেননি, একটা শব্দও না, নিন্দা তো দূরের কথা, একটা শব্দ করেননি। এখন এদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরা মুক্তিযুদ্ধের তালিকার জন্য প্রতিটি দেশের প্রত্যেক রাষ্ট্রের এই যে ঔপনিবেশিক বিরোধী যে সমস্ত রাষ্ট্রে সংগ্রাম হয়েছে, ইন্দোনেশিয়া থেকে, ঘানা থেকে, গিনি থেকে, কেনিয়া থেকে, সমস্ত দেশে প্রত্যেক দেশ মানে রাষ্ট্রের মানে স্বাধীনতা আন্দোলনে হিরোরা ছিলেন। এবং এই হিরোদেরকে কখনো অবমাননা করে, মানে হিরোদেরকে অস্বীকার করে আরেকজনকে তার স্থলাভিষিক্ত করা যায় না, তাদেরকে ইতিহাস থেকে বাদ দেওয়া যায় না। তো এইটা এখানে তারা যারা করলেন, আমি যেটা এগেইন আবার বললাম যে বিচ্ছিন্নভাবে যদি এটা আগের ঘটনাগুলো না ঘটতো, তাহলে এখনকারটাকে আমরা বলতাম যে একটা হয়তো তারা ট্যাকটিক্যাল ভুল করেছে, আহাম্মকি হতে পারে, এইটার জন্য আমরা তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতাম। কিন্তু ওই পুরো ঘটনাকে একসাথে যদি আমরা দেখি, এক, দুই নম্বর হয়েছেন এই আরেকটা তথ্য আপনি নিজে উল্লেখ করেছেন আপনার সামারিতে, সেটা হচ্ছে যখন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সফরে আসলেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের ভিতরে, তারপর উনি ওয়াশিংটনে গেলেন, ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সাথে এক ইন্টারভিউ দিলেন। তাই তিনি যখন মানে মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে, একাত্তর নিয়ে বললেন, তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেলেন। পরবর্তীতে আবার যখন তিনি বললেন, তখন বললেন যে আমরা পুরো জিনিসটাকে রিসেট করেছি। মানে মুক্তিযুদ্ধের ব্যাপারটা প্রশ্ন আসার কারণে উনি বললেন রিসেট করেছে, যেন ওই ঘটনা বাদ দেন, ওগুলো ফালতু কথা, এগুলো বাদ দেন। পরবর্তীকালে এই যে ঘটনাগুলো আমি উল্লেখ করলাম একাধারে, তো ফলে এদের চরিত্র, এদের চিহ্ন এবং এদের ভিতরে উদ্দেশ্য এক। দুই নম্বর হচ্ছে এই সরকারের নিউ ইয়র্কে যখন উনি ছিলেন, সেই প্রথমবার সফরে তিনি ক্লিন্টন ফাউন্ডেশন মিটিং এ মাহফুজ আলমকে সেখানে ইন্ট্রোডিউস করলেন। মাহফুজ আলম এখন তার তথ্য বিষয়ক উপদেষ্টা, এর আগে অন্য অন্য বিষয়ের উপদেষ্টা ছিলেন। যাই হোক, তার আগে উপদেষ্টার আগে অন্য দায়িত্বে ছিলেন তিনি, প্রধান উপদেষ্টা। যাই হোক, সেই মাহফুজ আলমকে তিনি বললেন মানে এটার মেইন কি, ব্রেইন কি বলছে, মাস্টার মাইন্ড বলছেন। এই মাস্টার মাইন্ড সম্পর্কে বক্তব্য আছেন হিজবুত তাহির লোক। যাই হোক, তিনিও এই এতদিন পর্যন্ত একটি টু শব্দ করেননি। এই যে এত ধ্বংস হলো, তিনিও করেননি। ডাক্তার সাহেব ইউনূস সাহেব করেননি। আমি ডক্টর জায়গায় ডাক্তার বলছি, ওই ইংরেজিতে চিকিৎসকও ডক্টর, যে আমাদের প্রফেসর সাহেব যিনি আপনার সাথে আছেন, ইনিও ডক্টর। ফলে যাই হোক, ডক্টর সাহেব উনিও টু শব্দ করেননি, মাহফুজ আলম করেননি। এখন মাহফুজ আলম আবার গতকাল এই যে যখন ওইটা নিয়ে হইচই হয়েছে, নতুন করে আবার সহযোগী ইত্যাদি মুক্তিযোদ্ধা এই সমস্ত সনদ দেওয়ার, স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে, মাহফুজ আলম তখন বলছেন দেখুন কি অসাধারণ ব্যাপার, যে মুক্তিযুদ্ধের মানে সেটেল ব্যাপার, এবং যারা মুক্তিযুদ্ধের সময় অপরাধ করেছে, বিরোধিতা করেছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে, এটা ছাড়া উপরিত্র নেই। ইনি এর আগে তার 3 দফায় ছাপা হয়েছিল, সম্ভবত 3 দফায়, 2 দফা হতে পারে, 4 দফা হতে পারে, সম্ভবত 3 দফায় বিশাল লম্বা ইন্টারভিউ আপনার প্রথম আলো পত্রিকায়, এরা ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে। সেইখানে তিনি মুক্তিযুদ্ধের কথা, 71-এর কথা একটি শব্দ উচ্চারণ করেননি। তার ভ্যালুর কথা, মূল্যবোধের কথা, সেটার স্বীকৃতির কথা, অস্বীকৃতির, এই একটা। তাছাড়া তিনি এবং তার সহযোগী যারা এই ছাত্রদের আন্দোলন
সম্মুখভাগে আন্দোলনটা এরকম ছিল, যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটা অংশ তো 2জন উপদেষ্টা রিজাইন করে তারা সহ মিলে একটা যে নাগরিক পার্টি করেছে, সেই নাগরিক পার্টিতে 2-1 জন ছাড়া সবগুলো হচ্ছে শিবিরের চিহ্নিত, এবং তারা আত্মস্বীকৃত শিবির, কেউ বলছে না যে আপনি শিবির, তারা নিজেই বলছে আমরা শিবির করেছি। তার ভিতরে সার্জিস নামে একখানা একজন আছে, সে আগে নিজেকে ছাত্রলীগের নেতা বানিয়ে রেখেছিল, পরবর্তীতে সে আপনার শিবিরের নেতা বললে নিজেকে পরিচয় দিয়ে যে আমি অ্যাকচুয়ালি শিবির করতাম, তখন আমি ছাত্রলীগ। এবং সে আবার দেখেন কিরকম বর্ণচোরা অনুপ্রবেশকারী এরা, ভিতরে কি চক্রান্ত সব ছিল। সে বলেছে যখন বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী পালিত দেশে, সেই সময় বঙ্গবন্ধুর উপরে সে একটা ভিডিও তৈরি করে দিয়েছিল নিজের, মানে নিজেকে অতি ভালো প্রেমিক, বঙ্গবন্ধুর ভক্ত জানে। তাতে শেষ বাক্য সেন্টেন্সে শেষ বাক্যে এটা ছিল, বাক্যে না শেষ প্যারাগ্রাফে ছিল, বাংলাদেশের জাতীয় মহাকাব্য বলাকা নয়, আমাদের মহাকাব্য গীতাঞ্জলি নয়, আমাদের মহাকাব্য বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। এই হচ্ছে এইসব বর্ণচোরা ব্যক্তিদের এখন আরেক বর্ণচোরা আকস্মিকভাবে, এতদিন একটি শব্দ নেই মুক্তিযুদ্ধের ব্যাপারে, একাত্তর ব্যাপারে, এখন আকস্মিকভাবে, এটা অত্যন্ত দুঃখ। লোক যায় আওয়ামী লীগের সমালোচনা করতে পারে, আওয়ামী লীগের শাসনের আপনি সমালোচনা করতে পারেন, ব্যক্তিদের সমালোচনা করা যায় অবশ্যই। ব্যক্তি আগের কোনো একটা আমল বাংলাদেশের ইতিহাসে নাই যে আমলের আমরা সমালোচনা না করে পারবো। ভয়ঙ্কর সব অন্যায় হয়েছে, মানে ভোটের নামে প্রহসন হয়েছে, হ্যাঁ না ভোটের নামে প্রহসন হয়েছে, তারপরে আকস্মিকভাবে সরকারের ক্ষমতা থেকে দল গঠন করা হয়েছে ক্ষমতা অপব্যবহার করে, এবং আকস্মিকভাবে দল গঠন করেই তারা নির্বাচনে 2/3 3/4 আসন পেয়ে গেছে। ফলে তাদের আমলে মিলিটারির অফিসারকে হত্যা করা হয়েছে, আর্মির এয়ারফোর্সের অফিসার হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের বীরকে ভুয়া বিচার করে মৃত্যুদণ্ড হচ্ছে। ফলে আমরা এসব অনেক তুল পারবে, ধোয়া তুলসী পাতা কোনো একটা আমাদের ছিল না। ভয়ঙ্কর সব দুর্নীতির ব্যাপার ঘটেছে, অন্যায়ের ব্যাপার ঘটেছে। সেটা এখন এই সর্বশেষ সরকারের ব্যাপারেও নিঃসন্দেহে সমালোচনা, কেন আমরা সমালোচনা করতে পারবো না আমরা যদি একটা খারাপ মনে করি, সেটি এক জিনিস। আর সেই কারণে মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করব, আসল ঘটনা পর্দার অন্তরালে এবং বিদেশি শক্তির, এবং এখনকার এই যে আমাদের এই যে করিডোর দেওয়া, তারপরে আমাদের সেন্ট মার্টিনে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে, আমাদের চট্টগ্রামের একটা অংশ বিদেশিদেরকে দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু সব আলামত হচ্ছে যে প্রায়র একটা অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে বাংলাদেশ বিরোধী কিছু শক্তি, কিছু কুলাঙ্গার আমাদের ক্ষমতা হস্তগত করেছে, এবং সেই কারণেই তারা এই ধরনের অপকর্ম শুরু করেছে। নতুবা 71কে অস্বীকার করার, 71-এর অবমাননার ব্যাপারে টু শব্দটি না করার এই পর্যন্ত, এবং বাংলাদেশের ধাপে ধাপে যারা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের মুখে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন, জনমত গঠন করেছেন, তাদেরকে যারা অস্বীকার করে তাদেরকে কুলাঙ্গার না বলে আমার মানে আমি আপাতত এই বললাম। জি, বুঝতে পেরেছি। ডক্টর শফিকুর রহমান, এ কথা তো আপনি, আমি জানি না আপনি কিভাবে করে দেখেন, শুরু থেকেই এই সরকার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে, তার অবস্থানটি কি, এটি নিয়ে মানুষের ভিতরে দারুণ সন্দেহ। এর মধ্যে আমরা দেখলাম চিহ্নিত যুদ্ধাপরাধী যার ফাঁসির আদেশ হলো, তাকে পর্যন্ত এটিএম আজহার, তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দিয়ে তাদেরকে ঘোরানো হয়, রাইট? এভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তাদের উপর হামলা, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে, মানে এই সরকার একটা 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 অভ্যুত্থান পরবর্তী সরকার, তার অনেকগুলো জরুরি কাজ আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় সে অনেকগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে কিনা? এটা কিছুটা বিতর্কের বিষয় কিছু আছে, কিছু আলোচনার বিষয় আছে, কিছু সাপোর্ট করার বিষয় আছে।
বাংলাদেশের ইতিহাস আমরা যত এই 50 বছরের 52 বছরের দেখি, তাতে প্রথম 3 বছর, তারপরের 4 বছর 5 বছর, তারপরের বছর এক একটা প্রগতির একটা প্রোগ্রেসিভ সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা স্তরই স্টেজই আমরা একটা বড় রকম একটা আন্দোলন, ভীতি, ভয়, আনক্লিয়ার এক একটা পিকচারের ভেতরে গেছি। তার ভেতরে দুবার মিলিটারি রুল হয়েছে। তো এই যে বাংলাদেশের ইতিহাসের পরিবর্তন এবং বিবর্তনগুলো হয়েছে, তারপরে যখন আমরা বিএনপি আওয়ামী লীগ একটা প্রসেসের ভেতরে গণতান্ত্রিক মাধ্যমের মধ্যে এসছি, তখন থেকে এর প্রোগ্রেসটা কিছুটা একটা গণতন্ত্রের দিকে এবং ব্যক্তি স্বাধীনতা এবং মানুষ স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল। এই যে শেষ গত 15 বছর, প্রথম ইলেকশন যদি আপনারা বলেন, আওয়ামী লীগের অত্যন্ত ভালো ইলেকশন ছিল এবং প্রথম টার্ম হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ছিলেন তিনি। কিন্তু তারপরের থেকে সেকেন্ড ইলেকশন এবং থার্ড ফোর্থ ইলেকশন যদি আপনারা দেখবেন যে এর ভেতরে তার একটা কোয়ালিটেটিভ পরিবর্তন চলে এসছে, নির্বাচনের পদ্ধতির ভেতরে, নির্বাচনের অপারেশনের ভেতরে এবং পলিসির ভেতরে, এবং একটা ডিক্টেটোরিয়াল ডেমোক্রেটিক পদ্ধতিতে এসেও একটা ডিক্টেটোরিয়াল পলিসি ফলো করতে চাচ্ছিলেন এবং করছিলেন। আমরা বিভিন্নভাবে অন্য অন্য সোর্স থেকে বিভিন্নভাবে জানি উনি অ্যাক্সেসেবল ছিলেন না অনেকের কাছে। ক্যাবিনেট মিনিস্ট্রি এবং ক্যাবিনেটের সাথে মন্ত্রীদের সাথে যোগাযোগ ছিল না। তো এইরকম একটা অবস্থায় এই পরিবর্তিত সিচুয়েশন এসছে। এই পরিবর্তিত সিচুয়েশন আসার ফলে আমরা যেটা দেখেছি, কিছু ভুল মাহমুদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে ভালোভাবে বলেছেন, কিছু ভুল, কিছু প্রোগ্রেসিভ, কিছু আমি যেটা বলছিলাম যে মানে একাডেমিক অ্যাঙ্গেল থেকে দেখলে বলবো যে এটা একটা অনেক অত্যন্ত ভালো একটা বিপ্লবী একটা সুন্দর পরিবেশের, কারণ এর ভেতরে হিউম্যান রাইটস, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, এগুলো চলে গেছিল। এখন ভালো খারাপ আমরা একটু পরে আসব বর্তমান সরকারের, কিন্তু ওই যে ব্যক্তিগত অধিকারগুলো মানুষের ছিল এবং থাকতে হবে, না হলে কোনো জাতি, কোনো দেশ, কোনো মানে নেশনই এগিয়ে যেতে পারে না। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের কালচার, বাংলাদেশের কালচার তো একমাত্র আওয়ামী লীগ কালচার ছিল না, আওয়ামী লীগ কালচার নন। যদি ভালো ইলেকশন হয় তাহলে হয়তো কি হতো, কখন হতো, কিভাবে হতো আমরা জানি না, কিন্তু আমরা ভালো ইলেকশন দেখিনি। আমি এর আগের ইলেকশনে ভোট দিতে গেছিলি, নিজে ভোট দিতে পারিনি। 3:20 আমি ভোট দিতে গেছি, তখন বলে যে আঙ্কেল আপনার ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি বলি দেওয়া হয়ে গেছে মানে কি? আমি তো আসিনি, আমি কি সই করেছি? আমি কি, যারা ভোট করে তাদের তো একটা মানে আইডেন্টিফিকেশন দরকার, কে আসছে কেউ আসছে। বলে না আঙ্কেল এটা হয়ে গেছে, আপনাকে এটা নিয়ে আর কোনো আলোচনার বিষয় নাই। এরকম হয়েছে ঘটনা, অনেকের হয়েছে, হাজার হাজার হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেটা মাহমুদুল্লাহ সাহেবকে ফলো করেই আমি, মানে যে এই যে একটা বিপ্লবী পরিবেশ তৈরি হয়েছে, এই হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের একত্ববাদের যে একটা বড় রকম ভূমিকা পালন করেছে, এটা দেশের জন্য, জাতির জন্য, সাধারণ লোকের জন্য, মানুষের অধিকারের জন্য, অর্থনীতির জন্য, অর্থনীতিতে কিছুটা অংশ ভালো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ভিজুয়ালি অনেক সুন্দর সুন্দর ভালো অনেক জিনিস হচ্ছিল, কিন্তু সাধারণ লোকের অধিকার, মানুষ ভোট দিতে পারেনি, দুর্নীতি হয়েছে, 101টা আপনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করতেই পারবেন। কিন্তু আমার বেসিক প্রশ্নটি, আমার রাষ্ট্রের কাঠামো, আমার রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ। আমি কেন মানে
ওই যেসব জায়গায় সংস্কার আমি আসছি। তাহলে এইখানে আমি এই বিষয়গুলিকে মানে মনে হয় না যে সবকিছু মিলিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা কিংবা ঘোলা পানিতে মাছ শিকার করা এরকম একটা ব্যাপার সন্দেহ মানুষের ভিতরে খুব প্রগাঢ় আছে। সেটা জানি না শাক দিয়ে মাছ ঢাকা কি, মাছ দিয়ে শাক ঢাকা মানে কার কি স্ট্র্যাটেজি। আমি ডক্টর ইউনূসকে এক সময় চিনতাম, অনেক আগে, 30-40 বছর আগে এক সময় চিনতাম, কারণ উনি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াতেন আমিও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াতাম। তখন ব্যক্তি হিসেবে আমি যেটুকু চিনি, টিচার হিসেবে যেটুকু দেখেছি এটুকু দেখেছি। কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি এখানে লিখেছেন যে বঙ্গবন্ধু 400 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। আপনি যদি আপনার স্টোরিটা দেখেন, একটু আগে আমি দেখছিলাম, ওরা ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে নিয়েছে, নতুন ক্যাটাগরি তৈরি করেছে, এবং কিছু লোককে এই ক্যাটাগরিতে যারা সরাসরি যুদ্ধ করেছে, তারা আরেক ক্যাটাগরিতে যারা সাপোর্ট করেছে। যেমন ধরুন আমি যদি বলি যে এই যে সাভারে আমার কিছু বন্ধু বান্ধব মুক্তিযোদ্ধা ছিল, কাজ করেছে, তারা নৌকায় পার হয়েছে, এখন রাতের বেলা নৌকার মাঝি তাদেরকে পার করেছে রিস্ক নিয়ে লাইফের। এখন সেই নৌকার মাঝিকে কিন্তু আমরা চিনি না, সে কোথায় আছে, কোথায় গেছে, সে কি মুক্তিযোদ্ধা হবে? সে কি মুক্তিযোদ্ধাদের যেভাবে অ্যাক্টিভ, যারা আর্মস নিয়ে যুদ্ধ করেছে তাদের ক্যাটাগরি, আর ওই যে মাঝি যে হেল্প করেছে তার ক্যাটাগরিটা কোথায় যাবে? এখন আমরা জানি যে অনেক মুক্তিযোদ্ধা একটা স্যালারি পেয়েছে, এখনো হয়তো পাচ্ছে, আমি ঠিক ডিটেল এই সরকারের ডিটেল আমি জানি না। এখন ওই যে মাঝির কথা বললাম, ওই যে রিক্সাওয়ালার কথা বললাম, ওই যে সাপোর্টারের কথা বললাম, আমার আপন খালাতো ভাই 2জন মারা গেছে। তো এদের ফ্যামিলিতে যে আর্মি পুলিশে তখন বাংলাদেশের যুদ্ধের সময় ধরে নিয়ে মেরে ফেলেছে এবং করেছে, তাদের ফ্যামিলির কোথায় কি কি হয়েছে জানি না। আমি নিজে অ্যারেস্টেড হয়েছি এক সময়। আমরা ওই সুইট হেভেনে বসে, সুইট হেভেন হচ্ছে ওই গুলিস্তানের পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, আমি বলছি 71-এর কথা। তো তখন আমি চাকরি করতাম বাংলাদেশ টেলিভিশনে। তো আমরা টেলিভিশনে দুপুরবেলা লাঞ্চ করতে ওই গুলিস্তানের এখানে, তখন ডিআইটিতে টেলিভিশন ছিল, তো ডিআইটি থেকে আমরা অনেকে বন্ধু বান্ধব, আমাদের মুসা ছিল, আমাদের প্রডিউসার ছিল জাকারিয়া ভাই, তারপরে বেলাল বেগ, তারপরে এরা সব আমাদের বন্ধু ছিল, মানে একসাথে কাজ করতাম। অনেককে নিয়ে আমি ওখানে আমরা চাটা খেতাম। ওখান থেকে আমরা কিছুটা আলাপ করার পরে 2জন লোক চলে গেল বাইরে, তারপরে দেখলাম পাকিস্তান আর্মি ওর ভেতরে ঢুকে গেল, সুইট হেভেনের ভেতরে ঢুকে আমাকে আর আরেকজনকে নিয়ে গেল। আরেকজনকে খানিকক্ষণ যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে ছেড়ে দিল, আমাকে আর ছাড়লো না, কারণ আমি ওই যে আমরা গ্রুপে ছিলাম, আলাপ করছিলাম। এখন টেলিভিশনে চাকরি করা, আমি তো এরকম হাজার হাজার লোক, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, তারা তো আর সব দেশের বাইরে যায়নি। দেশের ভেতরে থেকে কেউ অ্যাক্টিভলি যুদ্ধ করেছে আর্মস দিয়ে, কেউ সাপোর্ট করেছে, কেউ চুপ করে থেকেছে, কেউ অপোজিশনে গেছে। কাজে দেয়ার আর অল ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্যাট। এখন যে ক্যাটাগরিগুলো করা হয়েছে, আপনি বলছেন যে 400 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না। স্বীকৃতি বাতিল হয়নি, ওরা ক্যাটাগরি থেকে, আমি যেটা এখানে আপনার নিউজে, যারা মুক্তিযোদ্ধা নন তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলা হয়েছে। জি, এখানে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলা হয়েছে। তাজুল ইমাম আছেন আমাদের সঙ্গে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি তাকে স্বাগতও জানাচ্ছি। আমি 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 নিশ্চিত তাজুল ইমাম আপনি দেখেছেন খবরটি, অনেকদিন ধরেই তারা গত মাস 2-1 ধরেই এটি অধ্যাদেশটি জারি করতে চেয়েছিল, শেষ পর্যন্ত গতকাল করেছে। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? প্রায় 400 নেতার, বঙ্গবন্ধু সহ 400 নেতার, এটা ঠিক না, একেবারে ঠিক না। আমি একেবারে মানে এর সাথে একমত নই, এটা একেবারে অন্যায়। তাজুল ইমাম ভাই, তাজুল ইমাম ভাই আপনার অডিওটা আনমিউট করতে হবে। তাজুল ইমাম ভাই আপনার অডিও আনমিউট করেন, আপনার কথা শুনতে পাই না আমরা। তাজুল ইমাম ভাই আমরা শুনতে পাই না, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা। তাজুল ইমাম ভাই আমরা শুনতে পাই না। আরে ওনাকে ফোন করে বলেন। তাজুল ইমাম ভাই উনি এক্সাইটেড হয়ে আছেন।
তাজুল ইমাম ভাই, আমরা শুনতে পাই না আপনার কথা। Send him a text. আমরা শুনতে পাই না, আপনার কথা শুনতে পাচ্ছি না তাজুল ইমাম ভাই, আমরা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাই। আমি জানতে চাচ্ছি, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আমি জানতে চাচ্ছি এদেরকে অধিকার কে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে বিভাজিত করার, মুক্তিযুদ্ধকে নতুন ন্যারেশন দেওয়ার অধিকার এদেরকে কে দিয়েছে? কারা এরা? এরা কি যুদ্ধ করেছে? ডক্টর ইউনূসের কোন রকম কন্ট্রিবিউশন আছে এখানে? আর যারা তার উপদেষ্টা তাদের বাপ দাদাও তো জন্ম ইয়েতে ছিল। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দিবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন। আপনি অস্বীকার করলে কি হবে? গোটা পৃথিবী জানে সেটা, এই জাতিসংঘে সেটা স্বীকৃত। তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই সেটা জানেন। আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে, ওরা ক্যাটাগরি করেছে? হু দ্য হেল দে আর? ক্যাটাগরি করার তারা কারা? কে তারা? তাদের কোনো অধিকার নাই। আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি তখন কি ঘটেছে। আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন, আমি ক্রল করেছি কাঁটাতারের তলা দিয়ে, ব্রাশ ফায়ারের তলা দিয়ে আমি ক্রল করেছি। আপনি আমাকে স্বীকৃতি দেবেন? হু দ্য হেল ইউ আর? আপনি কে? আমি মানি না, আমি কোনো কিছু মানি না। এরা সবগুলো মানে ভণ্ড, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। কথা বলুন এমন ভাবে যেন আমরা আলোচনা করতে পারি। Speak, man. You blabber enough. Okay? Shut up now. এটা তো আলোচনার বিষয়। Shut up now. Shut up. When I'm talking, you don't talk. আমি আপনার কথার সময় কথা বলি নাই। এর মাইক্রোফোন মিউট করো। ভণ্ড, মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে, এই করেছে, ওই করেছে। বঙ্গবন্ধু সহ 400 নেতা যারা, মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে। এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে, তার সহ নেতারা কাজ করেছে, তার কর্মীরা কাজ করেছে। তাজুল ইমাম ভাই, আপনি একটু শান্ত হন, আপনার কিন্তু প্রেসার বেড়ে যাবে। Listen, if you don't let me finish, I'll leave. আমি তো আপনার If you don't let me finish, I'll leave. So yeah, let me talk. Let me talk. মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে 27-28 বছরের ইতিহাস আছে। সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব, নরধম, ইতর, পশু, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো জাতির। পুরো জাতির লজ্জিত হওয়া উচিত। আজকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে, কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয়। তারা কখনো ক্ষমা চেয়েছে? আলবদর রাজাকাররা ক্ষমা চেয়েছে? আজকে আপনি নৌকার মাঝিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল, গুটি কয় রাজাকার আলবদর ছাড়া। আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে, দিনের পর দিন উপাস থেকেছি আমরা।
আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে, শিশুর লাশ, বৃদ্ধের লাশ। শহীদের হিসাব করেন। এখন এখন কন্ট্রোভার্সিয়াল যে আমার যে না 30 লক্ষ হয় নাই, বোধহয় 3 লক্ষ হয়েছে। That's not right, man. That's not right. আপনি বিবেকের কথা বলেন, আপনি একজন শিক্ষক, আপনি বিবেকের কথা বলেন, মিথ্যা বলবেন না। আমাকে বলছেন না, আপনি জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাকে আপনার বক্তব্য পুরোটা শুনেছি। আপনি একজন ভণ্ড এবং মিথ্যাবাদী লোক। তাজুল ইমাম ভাই, আমার মনে হয় কি আমরা এখানে বোধহয় প্রোগ্রাম শেষ করা দরকার। এদের সঙ্গে কথা বলুন। সুলতানা, এখানে বোধহয় প্রোগ্রাম শেষ করা দরকার। তাজুল ইমাম ভাই, আমি ডক্টর শফিক রহমান ওই কথা বলবে বীরের মতো। ব্যক্তিগতভাবে বলাটা ঠিক হচ্ছে না ভাই। তাজুল ইমাম ভাই, ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা তো ঠিক হচ্ছে না। ব্যক্তিগত আক্রমণ কোন জায়গায় আক্রমণ হয় নাই? গোটা বাংলাদেশের ইতিহাস আক্রান্ত। এইসব তথাকথিত ইন্টেলেকচুয়াল রয়েছে মিন 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 করে এখানে বদমাইশি করতে এসছে। লেট মি গো। আমি তোমার শোর উপযুক্ত না। না না, আপনি থাকেন, আপনি থাকেন তাজুল ইমাম ভাই, তাজুল আপনি থাকেন, সবাই থাকেন, আমরা কথা বলবো। এবং তিনি যেটা বলেছেন অত্যন্ত ক্ষোভের কারণ প্রফেসর সাহেব শেষের দিকে বলছিলেন যেটা, সেটা আপত্তির মতো কথা হয়েছে, সেটা বলা ঠিক হয়নি। যে তারা ওই 400 জন ওরা মুক্তিযোদ্ধা না তো, তারা কি তাহলে? তারাই শেখ মুজিবুর রহমান সহ এরা শেখ মুজিব তো মুক্তিযুদ্ধের অর্গানাইজার, শেখ মুজিব স্বাধীনতার অর্গানাইজার, জন্মদাতা। অস্বীকার করে জারজ, বাবাকে অস্বীকার যারা করে তারা জারজ। বাংলাদেশের গর্ভে জন্মানো কৃমি এরা মানুষ না, ম্যাগেট। এবং সেই জন্য আমি প্রথমে আমার বক্তব্যে এদেরকে কুলাঙ্গার বলেছি। এরা বাংলাদেশ রাষ্ট্রের মূল আদর্শের, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সবকিছুর সমস্ত আদর্শের বিরোধী এরা। এবং এই সরকার এসছে একটা চক্রান্তের ফলে, এবং এই চক্রান্ত বাস্তবায়ন তারা করছে। একদিকে মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত পলিসি তারা নিয়েছে, মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। একদিকে জামাত সংগঠিত হচ্ছে, অন্যদিকে জামাতের সমর্থন পুষ্ট ওই তথাকথিত এক নাগরিক পার্টি শিবিরওয়ালাদেরকে নিয়ে গঠন করা হয়েছে, জামাতেরই বি টিম। তারপর অন্যান্য তথাকথিত বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ বিরোধী মৌলবাদীদেরকে নিয়ে একটা মোর্চা করার চেষ্টা করা হচ্ছে। এমনকি বিএনপি পর্যন্ত, বিএনপি সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু বিএনপি পর্যন্ত, বিএনপির অনেক নেতা পর্যন্ত এদের এই মুক্তিযুদ্ধ বিরোধী, 71 বিরোধী বক্তব্যে ভয়ঙ্কর আপত্তি জানিয়েছে এবং তাড়াতাড়ি ইলেকশন দিয়ে এদেরকে বিদায় নেওয়ার জন্য বলেছে। এরা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে, নানা অজুহাত তুলে এটা করছে যে জুলাই সনদ বের করতে হবে, জুলাই সনদের পরে তারা তথাকথিত নির্বাচন করবে, প্রথমে গণপরিষদ করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে সংবিধান প্রণয়ন করবে, সংবিধান প্রণয়নের পরে আরেকটা নির্বাচন করে বা ওই পরিষদকে পার্লামেন্ট নামে ঘোষণা করে এইভাবে ডালটানা। এই প্রতিদিন আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ইউনুসকে আরো 5 বছর ক্ষমতা রাখার জন্য তারা একটা গ্রুপ আন্দোলন চালু করছে, এবং সেই ব্যাপারে এদের কোনো বক্তব্য নেই। ফলে ওভারঅল এই পর্যন্ত আমরা যেটা দেখছি ডাক্তার, এবং এই যে আমি আবার দ্বিরুক্তি করব, আমাদের সমুদ্র এলাকা নিয়ে, আমাদের সেন্ট মার্টিন নিয়ে, আমাদের ডিপ সি পোর্ট নিয়ে, আমাদের চট্টগ্রাম পোর্টের একটা অংশ নিয়ে, আমাদের সীমান্তে মানবের কোর্ডিনে একটার পর একটা তাদের কাণ্ড। এবং তাজুল ইমাম যেটা উল্লেখ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আর্টিস্ট, পেইন্টার, তার মতো একজন বহুমুখী প্রতিভা, তিনি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একজন বীর মুক্তিযোদ্ধা। তারা আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই তাদেরকে। তারা তাদের রক্ত, আমরা যারা মুক্তিযুদ্ধে যাইনি কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি, আমাদের রক্ত এখন
মানে শনিতে রীতিমতো বিদ্রোহ জাগ্রত হয়েছে। এবং এদের বিরুদ্ধে আমি জানি বাংলাদেশের মানুষ আগে হোক পর হোক, আমি আবারও বলছি, আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে, একটা দলের শাসনের বিরুদ্ধে, একটা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা অনেক কিছু থাকতে পারে, সেটা বলা বলা যেতে পারে। এই হানা ভোটের প্রহসন হয়েছে, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল কোঠা হয়েছে, তথাকথিত ভুয়া পার্লামেন্টে তথাকথিত অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হয়ে যারা করেছে তারা নিজেরাই সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই সমস্ত অনেক কিছু আমরা দেখি, কিন্তু এগুলা আমরা দেখেছি। ফলে একটা শাসনামলকে একেবারে চিহ্নিত করে আলাদাভাবে, তার কারণ হচ্ছে এই দলটি পার্টিকুলারলি, এই দলের গত 15 বছরে কর্তৃত্ববাদী শাসন ছিল, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত প্রভূত উন্নয়ন হয়েছে যে একটা দরিদ্র রাষ্ট্র মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই একটা। 2 নম্বর, এই আজকে আমি ভিডিওতে একটা দেখলাম, এই কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত এই জায়গায় রাস্তার দুপাশে যে ফুলের সমারোহ, মানে দেখার মতো দৃশ্য, পৃথিবীর অন্য উন্নত দেশে যেরকম। ফলে সারা দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। ফলে তাদের আমলে খারাপ জায়গাটা নিঃসন্দেহে আমরা সমালোচনা করতে পারবো, কেন পারবো না? কিন্তু সেটার মানে একটা রাষ্ট্র, যে দল মানে রাষ্ট্রকে স্বাধীন করেছে, যে দল, যেই নেতা বাংলাদেশের মানে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন, আমাদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন, আমাদেরকে স্বাধীনতার পথে পরিচালিত করেছেন, এবং স্বাধীন বাংলা সরকারের যারা নেতা তাদের সবাইকে অস্বীকৃত করে আমি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। হু দি হেল এম আই? আমি কে তাদেরকে মানে স্বাধীনতার সনদ দেওয়ার? কে স্বাধীনতার সহযোগী? এরা তো সবাই স্বাধীনতা বিরোধী। এদের কর্মকাণ্ড ডে 1 থেকে, আমি এটা আগে বলেছি, আবার পুনরুল্লেখ করছি আপনার দর্শক শ্রোতাদের জন্য, এরা ক্ষমতা আসার পরে একের পর এক মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ব্যক্তি, ডাক্তার, সে এবং তার সহযোগীরা একটি শব্দ উচ্চারণ করেনি কোনো ব্যাপারে। আজকে তারা মুক্তিযুদ্ধের সনদ দিচ্ছে। তারা এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের চেতনা বিরোধী, 71 বিরোধী, এরা সনদ দেবে? এদের থেকে স্বীকৃতি নিতে হবে তাজুল ইমামকে, এই ধিকৃত ব্যক্তিদের থেকে। কারণটা কি আপনি বুঝতে পেরেছেন আমাদের ক্রোধের কারণ? আমি এই উন্মাদ ক্রোধটা আমার কেন হলো, এই কারণে আজকে শেখ হাসিনার আওয়ামী লীগের সমালোচনা করছেন। আওয়ামী লীগের পেটে লাথি মারার জন্য মুক্তিযুদ্ধকে অ্যাবলিশ করে দেওয়ার চেষ্টা করছে এই জামাত শিবিররা। মুক্তিযোদ্ধারা যাতে এক হতে না পারে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করছে এরা অত্যন্ত পরিকল্পিতভাবে, কুপরিকল্পিতভাবে। এরা যুদ্ধ সহযোগী, ওরা যোদ্ধা। আরে মুক্তিযুদ্ধ তো একটা সামগ্রিক ব্যাপার। আমি যখন সীমান্ত অতিক্রম করেছি, আমাকে যে গাইড রাস্তা দেখিয়ে নিয়ে গেছে সেও মুক্তিযোদ্ধা। অবশ্যই। যিনি আমাকে রিক্রুট করেছেন তিনি মুক্তিযোদ্ধা। হরিণা ক্যাম্পে তখন 10,000 মানুষ বসবাস করছে, ওখান থেকে ট্রেনিং এ যাচ্ছে। এই লোকগুলোকে যারা প্রতিদিন খাওয়ানো, তাদেরকে বাসস্থান মানে তাঁবুর ব্যবস্থা করা, তাদের টেম্পোরারি বেঁচে থাকার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, অর্গানাইজ করা, কে কোত্থেকে এসছে, ট্রেনিং নিয়ে যখন ফিরে আসছে তাদেরকে অর্গানাইজ করে তাদের হাতে আর্মস তুলে ভেতরে পাঠানো। মুক্তিযুদ্ধ কি রূপকথার গল্প? মুক্তিযুদ্ধ কি জাস্ট এই বেতারের ইয়ের মধ্যে কালুঘাট থেকে লিবারেশন ওয়ার ফর বাংলাদেশ আই ডিক্লেয়ার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলতেই দেশ স্বাধীন হয়ে গেছে? 9 মাস আমরা যুদ্ধ করেছি, আমরা জানি মানুষ কিভাবে মরেছে, মানুষ কিভাবে সাফার করেছে, আমরা সেটা জানি। জামাত সেটার জন্য দায়ী। আমাদের সব বিপর্যয়ের, সব দুঃখের জন্য জামাতে ইসলাম তখন পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে। আজকে তারা এসে মুক্তিযোদ্ধাদেরকে বিভাজিত করতে চায়, ট্যাগ দিতে চায়, সনদ দিতে চায়, কে মুক্তিযোদ্ধা কে নয় সেটা বলতে চায়। শেখ হাসিনা যে বদনাম করে গেল এই লোকটা, এই লোকটার নাম কি? এটা কে? উনি একজন শিক্ষক। তাজুল ভাই, আমার মনে হয় আমি শিক্ষকদের শিক্ষক। ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল,
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিক্টেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটরশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপারে টিপ পরেছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে, মাজারে বসে ফকির হলে তাকে মারবে। মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে এরা। ডিক্টেটরশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয়। খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিক্টেটরশিপ করে। তার উচিত ছিল আরো ডিক্টেটরশিপ করে এগুলোকে দমন করা। এইটাই আমি মনে করি। বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই। যারা জাতির পিতাকে হত্যা করে তার 54 বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে, সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নাই। এরা পাকিস্তানের গোলাম হোক। পাকিস্তান তো এসছে, সঙ্গে সঙ্গে পা চাটা শুরু করেছে। এই জামাতে ইসলাম পা চেটেছে পাকিস্তানে, এখনো চাটতেছে। এই চাটার দল আমি মুক্তিযোদ্ধাকে ক্যাটাগরাইজ করতে আসছো? আমার স্টেন গানটা আমার হাতে ফেরত দাও, তারপরে তুমিও একটা নিয়ে আসো, দেখি তোমার হেড়ম কত দূর। আমি 72 বছর, আসো যুদ্ধে, আমি 72 বছরের যুদ্ধ করব। গিভ মি মাই আর্মস ব্যাক। এই যে একজন বীর মুক্তিযোদ্ধার আমরা এই যে আবেগের কথা, সুচিন্তিত বক্তব্য শুনলাম, সবকিছুর সাথে আমরা একমত না হতে পারি। উনি খুব ক্ষোভের সাথে বলছেন ডিক্টেটরশিপের কথা, কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষোভটা কোত্থেকে আসে? এই যে দুটো উদাহরণ দিই। আকস্মিক এরা ক্ষমতা আসার সাথে সাথে পাকিস্তান বাংলাদেশে এসে গেছে, পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা একবার উতলে পড়ছে, তাদের মিলিটারি লোক করছে, হ্যাঁ তার এগুলা করেছে। তারপরে এই কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারবে, এই যে শাহরিয়ার কবিরকে জেলে রেখেছে কেন? তার একমাত্র অপরাধ 71-এর অপরাধীদের বিচার দাবি করে আন্দোলন করেছেন। আর কি অপরাধ? তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অপরাধ নাই, কিছু নাই, তার একমাত্র তাকে মেরে ফেলতেছে জেলখানায়। এইরকম ভাবে এদেরকে মুখোশ উন্মোচন করার জন্য এদের নিজেদের কর্মদায়ী। এরা একটা চক্রান্তের ফসল হিসাবে এখানে এসছে। এখানে বাহ্যিকভাবে একটা আন্দোলন হয়েছে, সেটা অন্য কথা। পর্দার অন্তরালে যে চক্রান্ত, বাইরের চক্রান্ত, ভিতরের চক্রান্ত, এই চক্রান্তের ফসল। এবং এই ব্যক্তি আকস্মিকভাবে ছেলেদেরা স্বপ্নে দেখেছে তাদের আন্দোলন সফল হওয়ার পরে মানে ফসল। এই আসল কথা বলেছে মাস্টার মাইন্ড আগে থেকেই জানে, তার সাথে যোগাযোগ ছিল, তাকে সেখানে তারা ক্ষমতায় বসিয়েছে। আগে যারা তাদের বিদেশি প্রভু, তারা অ্যারেঞ্জ করেছে এই লোককে ওখানে বসাবার, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবং তাদের এজেন্ডা আমরা এখন দেখছি, আমাদের বন্দর, আমাদের করিডোর, আমাদের সেন্ট মার্টিন, আমরা সব এজেন্ডা দেখছি। কোনো মানে লোক অন্ধ না, সমস্ত লোক চালাক। এদের মূর্তি এরা নিজেরাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ব্যক্তি হবে এই ব্যক্তি। এবং তাদের মানে ইন অ্যাবসেন্সিয়া মৃত্যু কি প্রয়াণ উত্তর, মৃত্যুর উত্তর কি বলে, মৃত্যুর পরবর্তী
মৃত্যু পরবর্তী, হ্যাঁ, মরণোত্তর। আমরা আমি জীবিত থাকেন না থাকি, তাজুল ইমাম জীবিত না থাকেন, আমরা আমাদের এই বাণী, এই বক্তব্য রেখে যাব, এরা যারা জীবিত থাকবে না এই অপরাধের মরণোত্তর বিচার করবে, মরণোত্তর বিচার করবে এই বাংলাদেশে। চরমতম ঘৃণার সঙ্গে এদের নাম উচ্চারিত হবে, চরমতম ঘৃণা, এদের নামে ঘৃণার গায়ত্রী গাওয়া হবে, ঘৃণার গান গাইবে লোকে, লোকে ঘৃণার গালি দেবে। এদের এই বিশ্বাসঘাতকতা মির্জাফরের বিশ্বাসঘাতকতার চেয়েও খারাপ। মির্জাফর তেমন একটা গালি হয়েছে, ইউনূসও তেমন গালি হবে, আসিফ নজরুলও তেমন গালি হবে। আমি একদম সঠিক কথা বলেছেন। ইতিহাসের মানুষ কথা বলতে পারে না বলে শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না। এখন তো কথা বলার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত প্রায় 250 সাংবাদিকের চলে গেছে। পুতুল, তুমি সুলতানা, তোমার জানার কথা, রাইট? হ্যাঁ, সাংবাদিকের চাকরি গেছে। মিডিয়া ছিল, মিডিয়াগুলোকে বসংবদ গোলাম বানিয়ে, চাকর বানিয়ে, ওদের অ্যাপ্রুভেল ছাড়া একটা নিউজ দেয় না, একটা নিউজ এরা দিতে পারে না। এদের সমালোচনা করলে তাকে মানে অ্যারেস্ট করে, সে মেরে ফেলে, চাকরিচ্যুত হয়। ওই একটা বাচ্চা ছেলে সাব্বির নাম, শিব্বি, হ্যাঁ, মানে আমি দেখলাম ইউটিউবার, তাকে পর্যন্ত জেল 2 মাস ধরে জেলে, ছেলেটা মেরেই ফেলেছে। এরা আবার গণতন্ত্রের কথা এদের মুখে, মারা গেছে, মেরে ফেলেছে। আমি মনে করি না বাঁচিয়ে রেখেছে। ও যেরকম পাওয়ারফুল ইউটিউবার ছিল, ওকে বাঁচিয়ে রাখলে তার কোনো খবরই নাই। জামাত আস্তে করে জবাই করে, বেশি ব্যথা দেয় না, গলার শ্বাসনালীটা কেটে দেয়, হাতগুলো কেটে দেয়। আছে আমার কাছে। কি বলেন, সে তো জেনজি, এবং সে ডক্টর ইউনূস সরকারের অনেক সমালোচনা করে ভিডিওগুলি বানাতো। আমিও কয়েকটা তার ভিডিও দেখেছি, এস এম সাব্বির, এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে, হয়তো 20-22 বছর বয়স হবে। ভাই, ওর বয়স বোধহয় বেশি হলেও 14 কি 15 হবে। ইউটিউব করে, একটা ছোট্ট মাইক্রোফোন বলে। মানে আপনি কি জানেন তাকে মেরে ফেলেছে কিনা? আমার ধারণা এরা একটা জেল কিলিং এর জন্য তৈরি হচ্ছে, হয় শুরু করে দিয়েছে, নইলে একবারই মারবে। এর মধ্যে গায়ক, গায়িকা, অভিনেতা, এই যে অভিনেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে, ইউটিউবার, ব্লগার যারা লেখে, যাদেরকে ধরেছে, এদেরকে এরা ছাড়বে না। ওরা একবারেই কাজ সেরে দিবে। যেভাবে ওরা 4 নেতাকে জেল কিলিং করেছিল, আরেকবার করবে। কিন্তু আমি এগেইন এটা উল্লেখ করতে চাই, এই আপনার এই সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে আমি এটা উল্লেখ করতে চাই, তাজুল ইমাম, আমরা এই বাণী রেখে যাচ্ছি, এই বক্তব্য রেখে যাচ্ছি আমাদের জাতির জন্য, আমাদের পরবর্তী বংশধরদের জন্য। এদের মরণোত্তর বিচার করা উচিত। এদেরকে বাংলাদেশের ইতিহাসের আনুষ্ঠানিকভাবে, এরা অন্যদেরকে শোনাতে দিতে চায়, এদেরকে কুলাঙ্গার ডিক্লেয়ার করা উচিত। জাতির পিতৃত্ব যারা অস্বীকার করে, জাতির অভ্যুদয় যারা অস্বীকার করে, জাতির মহান মুক্তিযুদ্ধের ত্যাগকে যারা ঠাট্টা মশকরা করে, তাদেরকে কুলাঙ্গার বললে তারা বলবে যে কুলাঙ্গারটা একটা মেডেলে লিখে দাও, লিখে ভুলাবো। বিকজ তারা জাহিল, শরমহীন, তাদের কোনো শরম নাই, লজ্জা নাই, আত্মসম্মান বোধ নাই, কোন রকমের কি বলে আত্মসচেতনতা নেই, দেশের প্রতি কোনো দরদ। তারা ক্ষমতা চায়, যেহেতু এখন ইলেকশন হলে ক্ষমতায় যেতে পারবে না, সেই হেতু ইলেকশনকে ঢাকা দিয়ে রেখেছে। আমার যেটা মনে হয়, আজকে বিএনপি ইলেকশন দাবি করছে, কিন্তু রাস্তায় মিছিল করার সাহস পাচ্ছে না। কেন? এই বিএনপি আমাদের জাহানারা ইমাম শহীদ জননীর নামে দেশদ্রোহিতার মামলা দিয়েছিল, উনি একটা প্রতীকী বিচার করেছিলেন বলে, এবং এই জননী ক্যান্সার নিয়ে মারা গেছেন মাথার উপরে দেশদ্রোহিতার সেই কি বলে মামলা নিয়ে। এটা বিএনপি করেছিল। আজকে লজ্জা করছে না বিএনপি আপনাদের? পথে নামলে আপনাদের কেউ দেশদ্রোহী বলে ঢুকিয়ে দিবে। যারা ইলেকশন চায় মাহমুদুল্লাহ ভাই, তারা নাকি সব ভারতের দালাল।
ইভেন তাজুল ইমাম ভাই, আমি এই প্রশ্নটি মোহাম্মদুল্লাহ ভাইকে করতে চেয়েছিলাম যে দেখুন মোহাম্মদুল্লাহ ভাই, আপনি তো তাজুল ইমাম ভাইকে কত বছর চিনেন? নিশ্চয়ই অনেক বছর। অনেক তাজুল বছর। ইমাম ভাইয়ের কথা শুনলে বলবে কি, এতে তো আওয়ামী লীগের দালাল, এ তো ভারতের দালাল। তাজুল ইমাম ভাই কোনোদিন আওয়ামী লীগ করেছে বলে আমার জানা নেই, আপনার জানা আছে নাকি? আওয়ামী লীগ করুন না করুন, আওয়ামী লীগ করার অধিকার প্রত্যেকের আছে, না, যে কোনো দল। রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগ বলা, আওয়ামী লীগ আমি কখনো রাজনীতি করিনি। আমি কেন এই স্ট্যান্ড নিয়েছি সেটা হচ্ছে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, আমার ইতিহাসের পক্ষে। ওটা আমার জীবনের, আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীর জীবনের শ্রেষ্ঠ অর্জন। সেটাকে ধূলিসাৎ, সেটাকে নোংরা, সেটাকে অপবিত্র করলে আমার ব্যথা লাগে। আমার বেশিরভাগ সহযোদ্ধা আজকে প্রয়াত, তাদেরকে জুতার মালা দেয়, তাদের গলায় চড় দেয়, তাদের কবরে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেয়। আজকে ওরা ঘোষণা দিচ্ছে, মাহমুদুল্লাহ ভাই, ওরা ঘোষণা দিচ্ছে যারা জামাতে ইসলামকে সমর্থন করবে না তারা কোরআনকে অসম্মান করলো। আমার কাছে ভিডিও লিংক আছে। ওই ইব্রাহিম জামাতের যে মোল্লা, সে বলেছে ডক্টর ইউনুস নবী রসুলদের মতো আল্লাহর নাজেল করা মহাপুরুষ, উনি এসেছেন, ওনার ক্ষমতা অস্বীকার করা হারাম। শুনেছো সুলতানা, শুনেছো ওর বক্তব্যগুলো? এগুলো এগুলো ইয়ে নয়, মিথ্যা নয়, এগুলো সব সত্যি কথা। হ্যাঁ, তো এই ন্যারেশন যারা দিচ্ছে তারা তো যে কোনো ন্যারেশন দিবে, যে কেউ। আজকে আমাকে ভারতের দালাল বলবে, মাহমুদুল্লাহ ভাইকে ভারতের দালাল বলবে, আমরা খালি বঙ্গবন্ধু নামটা উচ্চারণ করলে, একটাবার জয় বাংলা বললে আমার নামে অলরেডি মুন্ডু ফেলে দেওয়ার ইয়ে চলে আসবে। 14 বছরের বাচ্চাকে জবাই করেছে দুই ভাইকে, যা জয় বাংলা লিখেছিল দেওয়ালে। সেই জন্য জামাত, হিজবুত তাহরীর, ফারকাতুল জিহাদ, আর ওই পাকিস্তানে তো অলরেডি ওর নাম কি, লস্করে তৈয়বার নেতা বলেছে যে পাকিস্তান এমন একটা দেশ যারা শত্রুকে কখনো ক্ষমা করে না। আমরা তার নিদর্শন पिछली साल में हम लोग बांग्लादेश में ये दिखा दिया है। আমরা প্রমাণ করেছি বাংলাদেশে গত বছর যে পাকিস্তান কখনো প্রতিশোধ নিতে ভোলে না। লস্করে তৈয়বা, আর এই লস্করে তৈয়বার যারা অনুসারী, যারা ফলোয়ার, তারা আজকে মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরিজ তৈরি করছে, তারা ন্যারেশন দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের কি বলবো এটাকে, ব্যাখ্যা দিচ্ছে যে কারা মুক্তিযোদ্ধা কারা নয়। গোটা জাতি মুক্তিযোদ্ধা ছিল। যারা ভাতা খাচ্ছি আমরা, হ্যাঁ আমরা হয়তো রাইফেল SLR নিয়ে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যুদ্ধ করেছি, হ্যাঁ আমরা তো ভাতাটা পাচ্ছি সোলজার হিসাবে, উই আর দ্য ফার্স্ট সোলজার। সারাটা দেশ মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, সবাই যোদ্ধা, সেই সম্মান সবাইকে দিতে হবে। আজকে বেশিরভাগ প্রয়াত। সুলতানা, যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় 12, 13, 14, 15, 16, 20 পর্যন্ত ছিল, মাহমুদুল্লাহ ভাই, আজকে তাদের বয়স কত? প্রত্যেকে 60 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব। অবশ্যই অবশ্যই। তাদের জেনারেশন তো চলে গেছে, চলে যাচ্ছে। এই চলে যাওয়ার বিদায় ক্ষণে আমাদেরকে এভাবে অপমান করে, জাতিকে অপমান করে, ইতিহাসকে যদি অপমান করে, তাহলে আরেকটা জেনারেশন তো আসবে। ওরা জেনজি নয়, ওরা জেনারেশন আলফা। ওরা জেনারেশন আলফা এসে তোমাদের মুখে থুতু দেবে, থুতু ফেলার জন্য একটা ঘৃণা চক্র তৈরি করবে, যেখানে ইউনুসের নাম লেখা থাকবে, যেখানে এইসব চক্রান্তকারীদের নাম লেখা থাকবে। আপনারা বন্ধ করেন এগুলো, এগুলো টিকবে না। কালকে ইলেকশন হলে সব উল্টা যাবে, সব মামলা হবে। আর আমি ইয়েকে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে বিএনপিকে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে স্যার 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 আমাদেরকে স্যার ইলেকশনটা দেন, স্যার, কোনোদিনও দিবে না। কারণ উনি এসে ক্ষমতায় থাকতে, উনি ইলেকশনে বিশ্বাস করে না, ইলেকশন করে আসে নাই।
ইলেকশন তো করে লোকে ক্ষমতায় যাওয়ার জন্য, ওরা তো ক্ষমতায় আছে, তিনি আছেন, তার জামাত আছে, তাহলে এরা ইলেকশন দিয়ে বিপদে কেন পড়বে? ছিনিয়ে আনতে হবে, পথে নেমে আসেন। আপনারা তো রাজনীতি করার লোক, আপনার তো সিজনড লোক, যেমন ভাবে উৎপত্তি হোক আপনাদের, দীর্ঘ সময় আওয়ামী বিরোধী আন্দোলন এগিয়ে আসেন, পীরের মতো এগিয়ে আসেন, দেশের জন্য এগিয়ে আসেন, শুধু ক্ষমতা দখল করে চাঁদাবাজি করার জন্য না। শেষ করব তাজুল ইমাম ভাই, আমি সরি যে আপনি খুবই মানে আহত হয়েছেন, আপনাকে আঘাত দেওয়াটা আমার কখনোই কাম্য নয়। আর তবে আমি চাই আপনি সুস্থ থাকেন, আপনি আমরা প্রার্থনা করি। জি, আপনাকে এই সময়ে বাংলাদেশের অনেক দরকার। প্রতিদিন মৃত্যু হচ্ছে, আমার অন্তরে ভিতরে মরে যাচ্ছে আমি বাংলাদেশের এই অবস্থা দেখে, সত্যি মরে যাচ্ছি, মানুষের ভণ্ডামি দেখে মরে যাচ্ছি, মানুষের সঠতা দেখে মরে যাচ্ছি। প্রত্যেক দেশপ্রেমিকের এই অবস্থা, দহন খরণ। তো আপনি কিন্তু বেশি করে পানি খাবেন, একটু রেস্ট এন্ড প্লিজ আপনার জন্য। জি, আপনার কিন্তু গলাটা ভেঙে গেছে তাজুল ইমাম ভাই, আপনি যদি এত এক্সাইটেড হন, আপনি আমি মিথ্যা ভণ্ডামি, অনেস্টলি বলি, কেউ যদি আজকে এখানে যদি জামাতের আমির এসেও বসতেন, হ্যাঁ, উনি যদি সত্যি কথা বলতেন, আমি এত খেপতাম না। এই লোক সে মিনমিন মিনমিন করে আতলামি করছে। আমি শিক্ষকদেরকে আর সম্মান করিনি, কারণ ইউনূসও শিক্ষক ছিলেন, উনি দরিদ্র শোষণ করেন, দরিদ্র মানুষদেরকে রক্ত চুষে খান, কাজে শিক্ষক হলেই ফেরেশতা, ওটা আর আমি বিশ্বাস করি না। উনি এখানে ন্যারেশন দিতে এসছেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনার কাছে যে আপনার সামনে আমাকে এরকম ক্রোধের বহিঃপ্রকাশ করতে হয়েছে, এটা হয়তো শিষ্টাচারের বহির্ভূত, ডেফিনিটলি এটা, কিন্তু আমি নিজের ক্রোধ সম্বরণ করতে পারিনি। আমি এই সকাল থেকে আমি এই কষ্টে ভুগছি। আর সুলতানা, তুমি আমাকে ডেকে নিয়েছো, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা, যে এই কথাগুলো বলে অ্যাটলিস্ট আজকে রাত্রে হয়তো আমি ঘুমাতে পারবো। আমিও এই সুযোগ পেয়ে আমিও কৃতজ্ঞ যে এই কথাগুলো বলতে পারছি। এই যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, একাত্তর বিরোধী, বিদেশি চর, অনুচর, কুলাঙ্গাররা, জাতীয় শত্রুরা, এদের যে মুখোশ উন্মোচন তারা নিজেরা করছে, আমরা সেটা ব্যাখ্যা করে জনগণের সামনে, শ্রোতাদের, দর্শকদের সামনে তুলে ধরা, এটা আমাদের কর্তব্য। এবং এদের বিরোধিতা করা, এদের বিরুদ্ধে জনমত তৈরি করা, এবং সেই আলোকবর্তিকা বহাল থাকবে, জারি থাকবে, প্রজ্বলিত হবে, এবং এরা তার দহনে একদিন শেষ হয়ে যাবে, একদিন, অতি দূর ভবিষ্যৎ না, অনতি দূর ভবিষ্যতে, এই শীঘ্রই এরা 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 দহনে এরা মানে কলঙ্কে লিপ্ত হবে এদের। অন্তত সেই আশা আমরা করি, সেই নিজেরা নিজেদেরকে কামড়িয়ে খেয়ে ফেলবে, নিজেরাই নিজেদেরকে কামড়িয়ে খাবে, জাস্ট বসে দেখতে হবে আমাদের। নিজেরা আত্মঘাতী হবে এরা, একে অন্যকে মেরে ফেলবে, কারণ এতখানি গভীর স্বার্থপর এরা, ক্ষমতার লোভ। একদল ছাড়বে না, আরেক দল আসতেই হবে, আরেক দল একটু পরে আয়। সবগুলোর মধ্যে আজকের মিছিল করুক, মিছিলের মধ্যে বোমা মারবে জামাত, মেরে দিবে, মানে চক্রান্ত করছে ভিতরে নির্বাচন পেছানোর জন্য, নতুন কোন অভিসন্ধি বের করবে, এই একটা। ফলে দেখা যাক এরা কি করে। কিন্তু এই যেটা তাজুল সাহেব বলেছেন, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বাংলাদেশে বাক স্বাধীনতা নাই। কেউ কিছু মৃদু সমালোচনামূলক কিছু বক্তব্য দিলে তাকে সে নিখোঁজ হচ্ছে, যে মেরে ফেলছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে। মানে বাংলাদেশের এক মন্ত্রীর সাথে, প্রাক্তন মন্ত্রীর সাথে মাত্র কয়েকদিন আগে কথা হলো, তার পৈতৃক বাড়ি, তাদের কয়েক ভাইয়ের মেলে সে বাড়ি ধ্বংস করে দিয়েছে, পুড়ে ছারখার করে দিয়েছে। তিনি, তার মানে তিনি কি ওই বাড়ি কি করেছে, ওই সম্পদ করেছে। আর আসল কথা হচ্ছে বঙ্গবন্ধু, যেটা আমাদের মানে স্বাধীনতার সূতিকাগার, যেটা বঙ্গবন্ধুর বাড়ি, বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি আমাদের, তাকে অবমাননা করা হয়েছে, তার বাড়ি মিউজিয়াম ধ্বংস মানে বুলডোজার দিয়ে করেছে। মানে ইউনূস একটি শব্দ বলেন না, একটি শব্দ না, এরা একটি শব্দ না, আকস্মিক ভাবে বলেছে যে ওগুলো রিসেট বাটন পুশ করা হয়েছে। হ্যাঁ, আনিস আহমদ ভয়েস অফ আমেরিকা সেটা আমি উল্লেখ করেছি। হ্যাঁ,
তারপরে আবার পুশ বাটন করেছে। উনি কি মনে করে যে পুরো বাংলাদেশের ইতিহাস টয়লেট ফ্ল্যাশ? ওনার মাথাটা তো টয়লেট ভেতরে দিয়ে ফ্ল্যাশ করা উচিত তাকে, যাতে ওনার মাথার মগজের আবর্জনা গুলো দূর হয়। একটা অপদার্থ হলো। এবং আমাদের যে ভাইরা মুক্তিযুদ্ধের পক্ষে লন্ডনে আছেন, ব্রিটেনে আছেন, তারা ব্রিটেনের চার্লস, রাজা চার্লস তাকে যে এখন পদক দিতে সেখানে নিমন্ত্রণ, আমাদের ভাইদের উচিত বাকিংহাম প্রাসাদের সামনে গিয়ে মানে শান্তিপূর্ণ প্রতিবাদ করা, ওইখানকার পত্র পত্রিকায় লেখা, ওদের ওখানকার মানে পার্লামেন্টের লোকদের কাছে, সদস্যদের কাছে প্রতিবাদ জানানো, এবং কিথ স্টারমার দেশের প্রধানমন্ত্রী তার কাছে প্রতিবাদ জানানো। 10 তারিখের মধ্যে করতে হবে সেটা, এটা করা উচিত। যার যেখানে যোগাযোগ আছে, আপনার শ্রোতাদের মধ্যেও কেউ যদি যোগাযোগ থাকে, আমরা আশা করব তারাও তাদের যোগাযোগের ভিত্তিতে আবেদন জানাবেন, এই অনুরোধ করবেন, অর্গানাইজ করার চেষ্টা করবেন। তাকে এটা করার ডিসিশন নিয়েছে, ফেরত আসবে না, কিন্তু প্রতিবাদ একটা হওয়া উচিত তার বিরুদ্ধে, সেখানে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। ভণ্ড লোক। বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি ডক্টর শফিক রহমানকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি যুক্ত হয়েছিলেন, যে কারণে হোক তিনি চলে গেছেন, আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু এ কথা তো সত্য যে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ সন্তান, তাদের যে শ্রেষ্ঠ প্রজন্ম, তারা আমাদের মতো হাজার বছর বঞ্চিত থাকা, শোষিত হওয়া একটি জাতিকে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনে দিয়েছিলেন নিজেদের জীবন বাজি রেখে। তাজুল ইমাম ভাই, আপনার প্রতি সশ্রদ্ধ সালাম, যে আপনার মতো মানুষেরা যারা সূর্যের মতো জ্বলে, যাদের অসাধারণ ব্যক্তিত্ব, যাদের স্বাধীনতার জন্য ভালোবাসা আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। হয়তো বিভিন্ন সময়ে নানান কারণে আমাদের এই স্বাধীনতা আক্রান্ত হয়েছে, শকুন খামচে ধরেছে, কিন্তু আমরা, আমাদের জাতি, আমরা তো মুক্তিযোদ্ধাদেরই প্রজন্ম, উত্তরসূরি। নিশ্চয়ই আমরা আবেগে কখনো তাড়িত হই, কিন্তু এই জাতি কখনো পথ হারাবে না, অন্তত সেই প্রত্যাশাটুকু রাখছি। এবং আগেও কখনো হারায়নি। নানান সময়ে ইতিহাসের উপর, মুক্তিযুদ্ধের উপর কালিমা লেপনের চেষ্টা হয়েছে, নানানভাবে আক্রান্ত করা হয়েছে, ইতিহাসের গতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ইতিহাস নতুন করে ভিন্ন খাতে ভাবে লেখার প্রয়াস নিয়েছে, কিন্তু মানুষ সব ঘুরিয়ে দিয়েছে। মানুষ আবারও ঘুরিয়ে দিবে, এই বিশ্বাস রেখে আজকে শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। তোমাকেও ধন্যবাদ। বাংলার দেশের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমি আবারও বলি, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ ইতিহাস, আমাদের শ্রেষ্ঠ অর্জন। 30 লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেই ইতিহাস আমরা রচিত করেছি, তা রক্ষার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।